সেই ব্রেসলেটের বাক্সটা কোথায় গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না। সন্ধ্যার আগে নেমন্তন্ন খেয়ে এসে দালানের ওপরে রেখে গিয়েছিলাম, তারপর ঘাট থেকে ফিরে এসে দেখি আর নেই। তুমি তুমি সত্যি কিছু জানো না? বলো না, বলো না, সত্যি কিছু জানো না? সত্যি কিছু জানো না তুমি? বলো না লক্ষ্মীটি, বলো না। হরিচরণ অত্যন্ত চিৎকার করে হাত পা নাড়িয়ে বলতে লাগলো, বলো কি? সে তো 1 টাকার জিনিস নয়, আর তুমি সেটাকে ফেলে অমন করে যাও কেন? যা যা, সর্বনাশ হয়ে গেল গো। তুমি ভালো করে ঘরদোর খুঁজেছো? তোমার কাঁধে আমার নেশা, বেঁচে আছি তোমার ভালোবাসা। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হলো বাংলা সাহিত্য। আর সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগ্রহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। প্রেম, ভয়, হাসি, অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস। আর তাই সেই রহস্যকে আগলে রাখতেই আমাদের বিশেষ নিবেদন রাহস্যিক। রাহস্যিকের আজকের নিবেদন বাংলা সাহিত্যের গ্রাম বাংলার জীবনের অসামান্য রূপকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ছোট গল্প দুর্মতি। এই গল্প কোনো বড় ঘটনার নয়, এই গল্প মানুষের মনের একটুখানি দুর্বলতার, যেখানে একটু লোভ, একটু ভুল আর অল্প নীরবতা ধীরে ধীরে বদলে দেয় সব কিছু। শুনুন দুর্মতি, মানুষের মনের সেই অদৃশ্য দিকের গল্প যেটা প্রায়ই আমরা নিজের কাছে লুকিয়ে রাখি। গল্পের সূত্রধর আমি, সায়ন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুর্মতি। নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোট্ট একখানা কোঠা বাড়ি ছিল। স্ত্রী ও এক ছেলে নিয়ে তার সংসার। হরিচরণ রায়ের বয়স প্রায় 30। অন্যদিকে তার স্ত্রীর বয়স খুব জোর 21-22। হরিচরণ রায়ের লেখাপড়া এমন বিশেষ কিছু জানা ছিল না। তার উপর নিতান্তই পাড়া গিয়ে মানুষ, কাজেই অন্য কোথাও কাজে না গিয়ে বাড়িতে বসে পৈতৃক আমলের সামান্য একটু জমি জমার খাজনা দিয়েই কোনো ক্রমে সংসার চলত তার। কচু, কুমড়ো, বেগুন এইসব চাষ করত বললে ভুল, এক প্রকার পুঁতেই দিত। এতে 3 প্রাণীর কোনো ক্রমে সংসার চলে যেত। সময়টা তখন পৌষ মাস। আশেপাশের পরিবেশ তখন হাড় কাঁপানো শীতে আচ্ছন্ন। সন্ধ্যার দিকে এক প্রজা বাড়ি থেকে খাজনা আদায় করে হরিচরণ বাড়ি ফিরল। তার স্ত্রী বিনাপানি উঠানে তুলসীতলায় সন্ধ্যা দিচ্ছিল। স্বামীকে আসতে দেখেই দ্রুত তুলসীতলায় প্রণাম করে হাসি মুখে স্বামীর কাছে এসে বলল, ও মা, ও কি গো, তুমি যে বলেছিলে তোমার ফিরতে অনেক রাত হবে, আমি কিন্তু এখনো পিঠের ডাল বাটিনি। হরিচরণ তার হাতের পুটুলি নামাতে নামাতে বলল, হ্যাঁ, চলে এলাম। খাজনা তো 1 পয়সাও দেবে না, মিথ্যে হয়রান হওয়া শুধু। বিনাপানি তার হাত থেকে প্রদীপ নামিয়ে রেখে বলল, আরে আরে, একটু দাঁড়াও, আমি কুয়ো থেকে টাটকা জল তুলে দিচ্ছি, তবু একটু গরম হবে। উফ বাবা, এবার যা শীত পড়েছে, পুকুরের জলে আর কাজ চলবে না। হরিচরণের ছেলে নিপু বাবার কণ্ঠ শুনে ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলো। মাকে নিশ্চিন্তভাবে তুলসীতলায় প্রদীপ দিতে দেখে সে ঘরের মধ্যে থাকা তাকের হাঁড়ি থেকে আমসত্ত্ব চুরির কাজে ব্যস্ত ছিল। বাবার গলার আওয়াজ পেয়ে সে বুঝল বিপক্ষ সজাগ হয়েছে। তাই মনে দুঃখ নিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসলো। তবে বাবার হাতে পুটুলি দেখেই নিজের অসফলতার দুঃখটা যেন সে ভুলেই গেল। নিপু তার বাবাকে একটু ভয় পেত, তাই বাবার কাছে না গিয়ে আঙুল দিয়ে পুটুলিটা দেখিয়ে জিজ্ঞাসা করল, বাবা, এতে কি রয়েছে গো? হ্যাঁ রে, এই বাদর, এই শীতে একটা কিছু গায়ে দিতে নেই তোর? ওগো নিপুর মা, সে দোলাইখানা কোথায় গেল? বিনাপানি জলের বালতি নামিয়ে বলল, উফ, আমার হয়েছে যত জ্বালা,
সেই বিকেল থেকে বলছি ছেলেটাকে, ওকে কারোর কথা শুনে গায়ে দিয়ে দিলেই তো আর গায়ে রাখবে না। ওই তো দেখো, কাঠের আলনায় দোলাইখানা রয়েছে। তা সে বেতখানা কোথায় গেল আমার? আসন্ন বিপদের কথা চিন্তা করে নিপু মায়ের দিকে তাকালো। বিনাপানি বলল, থাক থাক, আজ আর কিছু বলো না ওকে। এবার বেঁচে গেলি, যেদিন তোর পিঠে পড়বে না, উফ, একটা বিচ্ছু ছেলে। যা যা, ভেতরে যা, ভেতরে যা। ঘণ্টাখানেক পর দেখা গেল বিনাপানি রান্নাঘরে বসে ডাল বেটে পিঠে তৈরির জোগাড় করতে ব্যস্ত। বাইরে কনকনে শীত থেকে নিজেকে রক্ষা করার জন্য হরিচরণ উনুনের পাশে বসে তামাক টানছে এবং স্ত্রীর সঙ্গে খোশ গল্প করতে করতে সমস্ত দিনের ক্লান্তি ভুলে যাওয়ার চেষ্টা করছে। নিপু ঘুমিয়ে পড়েছে। বিনাপানি ভুলই শুনুক আর যাই হোক, স্বামী বাইরে যাওয়ার সময় সে শুনেছিল যে বাড়ি ফিরতে তার রাত হবে। কাজেই যে ডাল তার আগেই বেটে রাখা উচিত ছিল তা এখন সে বাটতে বসেছে। এরপর কখন কি হবে তা ভাবতে ভাবতে বিনাপানি কিছুটা অপ্রস্তুত হয়ে তাড়াহুড়ো করে ডাল বাটতে লাগলো। হরিচরণ তামাক সাজতে সাজতে বলল, আহা, এত তাড়াহুড়ো কেন করছিস? না হয় একটু রাত হবে, এই তো সবে সন্ধ্যা হয়েছে। তাড়াহুড়ো করে শেষে আঙুল টাঙুল ঘেঁচে ফেলবি নাকি? নিতান্ত ঘরোয়া লোক হরিচরণের তার স্ত্রীর সঙ্গে সম্ভাষণের রীতি এই রকমই। তবে ছেলেপিলের সামনে বা বাইরের অন্য লোকের কাছে অবশ্য সম্ভাষণের আলাদা রীতি আছে। এটা নির্জনের একটু গাঢ় রকমের আদরের ডাক। বিনাপানি হালকা হাসি নিয়ে বলল, কেন, আমার আগুলে কি প্রতিদিনই এমন হয়? বিনাপানি দেখতে খারাপ নয়, রংটা খুব ফর্সা নয়, বরং উজ্জ্বল শ্যামবর্ণ। মুখের গঠন সুন্দর, চোখগুলো ডাগর ডাগর। পাড়াগাঁয়ের গৃহস্থ বধূ, কাজকর্মে থাকে বলে তার শরীরও বেশ স্বাস্থ্যবান ও সতেজ। হরিচরণ তামাক টানতে টানতে বলল, না রে বউ, সত্যি বলছি, কতদিন ধরে ভাবছি তোকে একজোড়া ভালো সোনার অনন্ত গড়িয়ে দেব, কিন্তু এই হবে সেই হবে করে বুঝিসই তো। বিনাপানি একটু হেসে মুখ নিচু করল। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসার দিন থেকেই সে প্রায় 10 বছর ধরে এই একই কথা শুনে আসছে। তার দরিদ্র স্বামীর পক্ষে একজোড়া সোনার অনন্ত বানিয়ে দেওয়া যে কতটা অসম্ভব তা সে ভালোই বোঝে। স্বামীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যই সে সম দুঃখে বলল, তা তো এবার হয়েই যেত, কিন্তু এই সেটেলমেন্টের টাকাটা দিতে গিয়েই তো এতগুলো টাকা বেরিয়ে গেল। হরিচরণের যা সামান্য জমি জমা ছিল, সেটেলমেন্টের খরচ হিসাবে এবার সরকারকে 30 টাকা দিতে হয়েছে। কিন্তু সেসব কথা তার স্ত্রীকে ও যারা জমি জমার খবর রাখে না তাদেরকে বলে বেড়াতো যে তার পৈতৃক অনেক জমি লোকে ফাঁকি দিয়ে দখল করে রেখেছিল। সেটেলমেন্টের সময় সে সব জমি নাকি আবার ফিরে পেয়েছে। এজন্য তাকে নাকি ঢের টাকা পয়সা খরচা করতে হয়েছে। সেটেলমেন্ট ক্যাম্পে তার বেশ খাতিরও হয়েছে। এমনই সব কথা। সবাই চায় স্ত্রীর চোখে নিজেকে বড় করে দেখাতে। স্ত্রীর মুখে সেটেলমেন্টের কথা শুনে হরিচরণ বলতে শুরু করল, দেখ, সেদিন তো ক্যাম্পে গিয়েছিলাম, আমাদের গ্রামের কত বড় বড় লোক, হ্যাঁ, ওদের দিকে কানুনগো ফিরেও তাকায়নি। কিন্তু আমি যেতেই কানুনগো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, আসুন জমিদার মশাই আসুন। আরে ওই 7 বেরের কারণে সেই যে জমির কাগজপত্রে একটু গোলমাল হয়েছিল, বুঝলি তো, সে কথা বলতেই কানুনগো মুহুরুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, বলল, রায়মশাই, আমি না থাকলে এরা সব গোলমাল করে ফেলে, আপনি বসুন, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। বলতো কি খাতিরটাই না করলো। স্ত্রীর বড় বড় চোখে মুগ্ধ দৃষ্টি দেখে হরিচরণ উৎসাহ পেয়ে আরও কিছু ভিত্তিহীন গল্প ফাঁদার জন্য মুখ খুলতে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের বাইরের বাড়ির সদর দরজায় জোরে টোকা দেওয়ার শব্দ শোনা গেল। ওগো,
দরজায় যেন কে টোকা দিচ্ছে। তুমি একটু উঠে গিয়ে দেখো না। হ্যাঁ, কি বলছো? এত রাতে আবার কে আসবে? ঠিক তখনই আবার দরজায় জোরে টোকা পড়ল, সঙ্গে কারো ডাকও শোনা গেল। রায়মশাই বাড়িতে আছেন? রায়মশাই! বিনাবানি বলল, আরে ওই তো কেউ একজন ডাকছে। আরে তুমি একবার গিয়ে দেখিয়ে এসো না। হরিচরণ একটু চিন্তিত হয়ে পড়ল। আগেও যে সে দরজায় টোকার শব্দ শোনেনি তা নয়, কিন্তু ইচ্ছে করেই সে না শোনার ভান করল। এর পেছনে অবশ্য একটা পুরনো কারণ ছিল। আজ থেকে 3 বছর আগে ঠিক এই পৌষ মাসেই সে রামনারায়ণপুরের হাট থেকে এক কাবুলি আলোয়ান বিক্রেতার কাছে ধারে 10 টাকার একটা আলোয়ান কিনেছিল। হতভাগ্য সেই কাবুলিওয়ালা 2 বছর ধরে ঘুরেও আজ পর্যন্ত টাকা পাওয়া তো দূরের কথা, হরিচরণের সঙ্গে দেখাও করতে পারেনি। এই ভেবেই হরিচরণ শঙ্কিত মনে সামনের উঠোনে গেল। এই গভীর রাতে সেই কাবুলিওয়ালাই এসে পড়লো না তো? আর যদি এসেও থাকে, তাহলে কি সে সঙ্গে করে আবার 2-1 স্বজাতি লোকেদেরও এনেছে নাকি? তাহলে উপায়। সন্তর্পণে বাইরের দরজার কাছে যেতে যেতে হরিচরণ শুনতে পেল দরজার বাইরে থেকে কেউ জোরে বাংলায় বলছে, রায়মশাই বাড়িতে আছেন? রায়মশাই! হরিচরণের মনে একটু স্বস্তি এলো। যাক বাবা, বাঁচা গেল। তাহলে কাবুলিওয়ালাটা নয়। হরিচরণ দরজার খিল খুলে দিল। দেখল বাইরে এক অচেনা মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, বলছি, এটাই কি হরিচরণ রায়মশাইয়ের বাড়ি? আগে হ্যাঁ, আমি হরিচরণ রায়। বাহ, তাহলে তো ভালোই হলো। খুব খুশি হলাম বাবা। আমি কলকাতা থেকে আসছি, এই ট্রেনে করে এলাম। তোমার শ্বশুর রামজীবন বাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক সময় ওর বাড়িতে আমার খুব যাতায়াত ছিল। এখন অবশ্য আমি প্রায় বাইরেই থাকি, তাই আর তেমন আসা হয় না। তা যাই হোক, তোমাকে দেখে খুব ভালো লাগলো। তা বলছি, বিনা এখানেই আছে তো? হ্যাঁ আছে, আসুন, বাড়ির ভেতরে আসুন। মুখে অতিথিকে ভালোভাবে স্বাগত জানালেও মনে মনে হরিচরণ বেশ বিরক্ত হয়ে উঠল। ধুর, এমন শীতের রাতে বউয়ের সঙ্গে গল্প করতে করতে ভালোই সময় কাটছিল। এখন আবার রান্না করো, জল খাবার আনো, পিঠা করে দাও, যত সব ঝামেলা। শ্বশুরগিরি দেখানোর আর সময় পেল না। তার চেয়ে ওই কাবুলিওয়ালাই ভালো ছিল। না, এসব ঝামেলাবাজ লোকের জন্যেই দুনিয়ায় শান্তি নেই। বাবা জীবন, তোমার শ্বশুরের সঙ্গে আমার প্রাণের সম্পর্ক ছিল। আমার নাম শুনেছ কিনা জানি না, আমি হলাম কৃষ্ণলাল গাঙ্গুলি। ছোটবেলা থেকেই আমাদের বন্ধুত্ব। ওর ছেলেমেয়েরা তো সব আমার কোলে পিঠেই মানুষ। হ্যাঁ, তোমার বিয়ের সময় আমি ওই লাহোরে চাকরি করতাম, তাই আসতে পারিনি। আহা, ছেলেটা এত অল্প বয়সেই চলে গেল। আসলে সবই তো কপালের লেখা। হরিচরণের বাড়ির দালানটা খুব ছোট, পৈতৃক বাড়ি। অনেক দিন ধরে আর ঠিকঠাক মেরামতি করা হয়নি। জানলার পাল্লা খুলে পড়ে গিয়েছে, কোনো জানালা আবার নারকেলের ছোবড়ার দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা। হরিচরণ কৃষ্ণলাল বাবুকে দালানের এক কোণে রাখা ছোট্ট একটা টুলে বসতে দিয়ে বলল, আচ্ছা, আপনি বসুন, আমি ঘরে খবর দিচ্ছি। কৃষ্ণলাল বাবু দেখলেন যে দালানের দরজা জানলা একটাও ভালো অবস্থায় নেই। সব দিকের ফাঁক দিয়েই হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। বন্ধুর এই মেয়েটি ছিল সবার ছোট্ট। 3টি মেয়ের বিয়ে দিতে গিয়ে বন্ধুটি সর্বশান্ত হয়ে শেষে এর বিয়ে দিয়েছিলেন। সে যে খুব ভালো ঘরে পড়েনি তা কৃষ্ণলাল বাবু জানতেন। একথা ভেবেই তার মনটা খারাপ হয়ে গেল। 4-5 মিনিট পরে উত্তর দিকের দরজাটা ঠেলে বিনাপানির দালানে প্রবেশ করল। কৃষ্ণলাল বাবু তাড়াতাড়ি চৌকি ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, আরে এসো এসো বিনুমা, এসো। সেই তোর বিয়ের আগে তখন আমি।
বিনা পানি গলায় আঁচল টেনে কৃষ্ণলাল বাবুকে প্রণাম করল। তিনি বিনা পানি হাত ধরে তুলে বললেন, থাক মা থাক, এসো, সাবিত্রী সমান হও মা। দেখি তো বিনু মা, তোর মুখটা কতদিন দেখিনি। বিনা পানির বাবা মা কেউ আর বেঁচে ছিলেন না। বাবার বাড়িতে ভাইরা থাকলেও বাবার মৃত্যুর পর তারা আর তেমন খোঁজখবর নিত না। 5-6 বছর ধরে সে বাবার বাড়ি যায়নি, কাউকে দেখেও নি। নির্জনে বসে থাকলে তার মায়ের মুখ মনে পড়ত, বাবার মুখ মনে পড়ত, শৈশবের সখীদের কথাও মনে পড়ত তার। উঠোনের বকুলতলায় করা সেজুতি ব্রতের স্মৃতি ভেসে উঠত তার মনে। তার বিরহী প্রাণটি পুকুরের ঘাটের চালতাতলায় শত শৈশবে স্মৃতিভরা ধুলো মাটির পথে সেই বকুল ফুলের বুকে মুখ লুকিয়ে মনের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দিত এক অসহ্য তৃষ্ণায়। ভাইয়েরাও তার কোনো খোঁজ নেয় না। সে ভাবত, আজ যদি মা বাবা বেঁচে থাকতেন তবে কি তাকে এমন করে ফেলে রাখতেন? হাজার হোক, সে তো মেয়ে মানুষ। এতদিন পরে বাবার মতন একজন মানুষকে পেয়ে তার বুকের ভেতরে সব অভিমান যেন একসঙ্গে জেগে উঠল। তার বড় বড় চোখ দুটো ছাপিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। কৃষ্ণলালবাবু তাড়াতাড়ি কোচার খুঁট দিয়ে চোখের জল মুছিয়ে দিতে দিতে সান্ত্বনা দিয়ে বললেন, ছি বিনু মা, কাঁদিস না মা, কাঁদতে নেই এইভাবে মা, কেঁদো না। বিনা পানি আঁচলে চোখ মুছতে মুছতে কান্না ভেজা গলায় বলল, এতদিন এতদিন কোথায় ছিলেন জ্যাঠামশাই? আমি তো লাহোরে ছিলাম অনেক দিন, তারপরে দেশে এসে সব শুনলাম। তোর বিয়ের সময় আমি চিঠি পেয়েছিলাম বটে, কিন্তু আসতে পারলাম না, বড় জরুরি কাজ পড়ে গেল। এই তো সেদিনকার কথা। নুরুদা ভালো আছে জ্যাঠামশাই? হ্যাঁ, ভালো আছে, পড়াশোনা করছে, এবছর বিয়ে পরীক্ষা দেবে। আচ্ছা, নরুদা আমার কথা বলে? বলে না মানে? খুবই বলে। আরে বাবা, ওর তো নিজের কোনো বোন নেই, ছোটবেলা থেকেই তোকে বোনের মতোই জানে। এই মনে আছে বিনু, হ্যাঁ, একদিন খেলতে খেলতে তুই রাগ করে নরুর মুখে আঁচড়ে দিয়েছিলিস। বিনা পানি একটু হেসে ফেলল, কিন্তু সঙ্গে সঙ্গেই শৈশবের সাথী নুরুদার কথা মনে পড়ে তার চোখ আবার জলে ভরে উঠল। বলল, নরুদা একবারও আমায় দেখতে আসে না কেন জ্যাঠামশাই? আপনি এবার গিয়ে না হয় একবারটি পাঠিয়ে দেবেন। পাঠাবোই তো মা, নিশ্চয়ই পাঠাবো, কিন্তু এখন তো আসতে পারবে না মা। আসলে সামনে জোর পরীক্ষা, বিয়ে পরীক্ষা শেষ হলেই তোকে একবার এসে দেখে যাবে, আমি নিজে বলে দেব। বিনা পানির মনে পড়ল রাত হয়েছে, জ্যাঠামশাইয়ের খাওয়ার ব্যবস্থা তো করতে হবে। আপনি একটু বসুন জ্যাঠামশাই, আমি একটু আসছি। কৃষ্ণলাল বাবু ব্যস্ত হয়ে প্রায় চৌকি থেকে উঠে পড়ে বললেন, শোন মা শোন, আমার জন্য এত রাতে আর নতুন করে কিছু রান্না করতে হবে না, আমি বরং রাতে। বিনা পানি মাথায় একটু কাত করে একেবারে মায়ের মতো শাসনের সুরে বলল, আচ্ছা আচ্ছা, ও সব হবে, আপনি একটু বসুন তো জ্যাঠামশাই, আমি সব বুঝে নেব। কৃষ্ণলাল বাবু হতাশ হয়ে বসে পড়লেন। বিনা পানির বড় ইচ্ছে হলো শীতের রাতে জ্যাঠামশাইকে গরম গরম লুচি ভেজে খাওয়ায়, কিন্তু পয়সা কোথায়? তাতে তো প্রায় 1 টাকা খরচ হবে। সংসারের টানাটানি যে কতখানি সে ভালোই জানে। সে রান্নাঘরে গিয়ে দেখল স্বামী উনুনের পাশে বসে আপন মনে তামাক টানছে। স্ত্রীকে দেখেই হরিচরণ বলল, তা আবার ভাত টাত রান্না করতে হবে তো নাকি? এই একটা কথা বলে শুনবে? জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, আমার কাছে এসেছেন, এই সময় যদি একটু সেবা যত্ন না করতে পারি তবে আমার মেয়ে জন্মটাই বৃথা। আমি ভাবছি জ্যাঠামশাইয়ের জন্য কয়েকটা লুচি ভাজি। তুমি তোমার সেটেলমেন্টের টাকা থেকে একটা টাকা নিয়ে বিপিনের দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসো না। আনবে? কিছুক্ষণ আগেই স্ত্রীর কাছে জমিদারগিরির যে বড়াই হরিচরণ করছিল
আসন্ন বিপদের মুখে সে সেই সব ভুলে গেল। মাথা চুলকোতে চুলকোতে বলল, তা আনলে তো ভালোই হতো, মানে আনা তো উচিতই ছিল, কিন্তু সমস্যা হলো কি, জানিসই তো, ও এই 24-এর মধ্যেই টাকা জমা না দিলে আবার সার্টিফিকেট বেরোবে। ওই যা একটু জোগাড় করা আছে সেখান থেকেই না হয়। বিনাপানি আগেই উপায় ভেবে রেখেছিল। ওসব নিয়ে তুমি ভেবো না। এই দেখো না, আমার কানের ব্যথাটা ভালো হয়নি, দুল পড়তে খুব ব্যথা করছে। আজই খুলে রাখতাম, কিন্তু নিপুর জন্মাবার বলে খুলিনি। তুমি ওটা থেকে টাকা নিয়ে যাও, কাল সকালে কোথাও এই দুল বন্ধক দিলে 2 টাকা পাবো না? দুলটা তো এমনিতেই খুলতে হবে। এরপর আর আপত্তি করা ভালো দেখালো না বলে হরিচরণ বলল, বেশ, তাহলে একটা বাটি দাও, ঘি আনতে হবে। যাই দেখি। হরিচরণ বেরিয়ে গেলে বিনাপানি দালানে গিয়ে দেখল কৃষ্ণলাল বাবু চামড়ার ব্যাগ খুলে ভেতর থেকে নানা জিনিস বের করছেন। বিনাপানিকে দেখে তিনি বললেন, মা বিনু, হ্যাঁ এদিকে একটু আয় মা, শোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস। বলছি, আমার একটা ইচ্ছে আছে মা, তোকে কিন্তু সেটা পূরণ করতে হবে। কি জ্যাঠামশাই? তোর মনে আছে মা, ছোটবেলায় তুই আমার পাশে বসে আমার জল খাবার থেকে কেমন খাবার তুলে খেতিস? দেখ মা, এই দেখ, আমি কলকাতা থেকে ব্যাগ ভরে খাবার এনেছি, ছেলেবেলার মতো তোকে খাওয়াবো বলে। আয় বিনু, এখানে এসে বস। কতদিন তোকে খাওয়ানো হয়নি, তখন এইসব খাবার তুই খুব ভালোবাসতিস, মনে আছে? আয় মা, এখানে এসে বস। জ্যাঠামশাইয়ের কথা শুনে বিনাপানির খুব আনন্দ হলো। সঙ্গে সঙ্গে তার মনে হলো, বাবা আর জ্যাঠা ছাড়া কি আর কেউ মেয়েদের কষ্ট সত্যি বোঝে? সে খেতে ভালোবাসে, সেটা ঠিকই, কিন্তু এখানে তো কোনোদিনও কেউ আদর করে তাকে ভালো কিছু খেতে দেয়নি। আগে তো তার শ্বশুর শাশুড়িও ছিলেন, আর আজ জ্যাঠামশাই কলকাতা থেকে ব্যাগ ভরে খাবার এনে তাকে খাওয়াতে চান। শুধু যত্ন ও স্নেহদান করতে করতে তার যে মনটি গৃহিণী ও জননীর প্রবীণত্বে উপনীত হয়েছিল, আজ তা এই পিতাতুল্য বয়স্ক মানুষটার স্নেহে যেন আবার 10 বছরের ছোট্ট মেয়ের মতো হয়ে গিয়েছে। তারপরে তার মনে পড়ল ঘুমন্ত ছেলে নিপুর কথা। সেও তো খাবার খুব ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত জ্যাঠামশাই একবারও নিপুর কথা কিচ্ছু বলেনি। হয়তো তিনি জানেনই না, জানলেন নিশ্চয়ই ওর কথা জিজ্ঞাসা করতেন। কিন্তু নিজে থেকে নিপুর কথা বলতে বিনাপানির একটু লজ্জা লাগল। বিনাপানি এসে জ্যাঠামশাইয়ের পাশে বসতেই কৃষ্ণলাল বাবু যেন আবেগে ভরে গেলেন। বাম হাতে বিনাপানির মাথার চুলে আঙুল বুলাতে বুলাতে তিনি নিজে হাতে তাকে খাওয়াতে লাগলেন। স্নেহ মায়ায় তার মনটা একেবারে পরিপূর্ণ হয়ে উঠল। বিনুমা, মনে আছে ছোটবেলায় তুই জোর করে আমার জলখাবার থেকে টপা টপ কেমন খাবার তুলে খেতিস? তখন তুই কত ছোট্ট ছিলিস। আহা, মা, আমার কেমন যেন রোগা হয়ে গিয়েছিস। যদিও কথাটা ঠিক নয়, কারণ বিনাপানি বরং আগের থেকে বেশি সুস্থ ছিল। আহা, আজ যদি রাম বেঁচে থাকতো। এই নে, এইটা খেয়ে দেখ মা, একে রাজভোগ বলে, তুই কোনোদিনও খাসনি। কলকাতা ছাড়া অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। এনে খা খা। হ্যাঁ, কেমন লাগছে মা, ভালো না? বিনাপানির মনে হলো নিপুও তো কোনোদিনও রাজভোগ খায়নি। সে খেতে খেতে মাথা নিচু করে আলতো করে ঘাড় নেড়ে দিল। আরও একটু খাওয়ার পর বিনাপানি বলল, জ্যাঠামশাই, আর কত খাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অমৃতিটা শুধু খামা, আর বাকিগুলো বরঞ্চ তুলে রাখ জামাইয়ের জন্য, জামাইকে দিস। হ্যাঁ, একটু দাঁড়া মা, একটু দাঁড়া। এই দেখ দেখি, একদম ভুলে গেছি, এই ব্রেসলেট জোড়াটা তোর জন্য বানিয়েছি। দেখ তো হাতে হয় কিনা।
কৃষ্ণলাল বাবুর নিজের কোনো মেয়ে ছিল না, তাই ছোটবেলা থেকেই বন্ধুর মেয়েকেই তিনি নিজের মেয়ের মতোই দেখতেন। বহুদিন তিনি দেশে আসেননি। বিদেশ থেকে দেশে আসার সঙ্গে সঙ্গে প্রথমেই বিনা পানির কথা তার মনে পড়ল। প্রায় 2000 টাকা খরচ করে তিনি দিল্লিতে বিনার জন্য এই ব্রেসলেট জোড়া বানিয়েছিলেন। কৃষ্ণলাল বাবু ব্রেসলেট জোড়াটা প্রদীপের আলোয় ধরে বিনা পানিকে দেখালেন। ক্ষীণ আলোয় তার চারপাশের পাথরগুলো ঝকঝক করে উঠল। বিনা পানি ব্রেসলেটটি দেখে শুধু আশ্চর্যই নয়, মুগ্ধও হয়ে গেল। সে কখনো এমন কিছু দেখেনি। ও মা, ওগুলো কি জ্বলছে? পাথর নাকি? পাথর কি এমন জ্বলে? বিস্ময়ে সে মুখ খুলতে পারল না। দেখি মা, দেখি তোর হাতে কেমন লাগছে। বিনা পানির হাতের সবুজ আর লাল রঙের জার্মানি কাচের চুড়িগুলোকে বিদ্রুপ করে ব্রেসলেটের দামি চুনি, পান্না, হীরা, জহরতগুলো যেন খিলখিল করে হাসতে লাগলো। প্রদীপের আলোকে শতভাগে ভাগ করে ব্রেসলেট জোড়া বিনা পানির হাতে যেন লাল, সবুজ, নীল আগুনের ফুলকি উড়িয়ে জ্বলতে লাগলো। বিনা পানি নিজের হাতের দিকে তাকিয়ে অনেকক্ষণ চোখ সরাতে পারল না। মনে মনে ভাবল, গয়না কি এমনও হয়? কৃষ্ণলাল বাবু বিনা পানির অভিব্যক্তি দেখে বুঝতে পারলেন যে গহনাটি তার জন্য অপ্রত্যাশিতভাবে সুন্দর হয়েছে। এতে তিনি নিজেই অনেক খুশি হলেন। নিজের মনেই তিনি বলে উঠলেন, আহারে, গরিবের ঘরে থেকে আমার মেয়েটা কত কষ্টেই না আছে, তবুতেই বুড়োটা তাকে একটু আনন্দ দিতে পারলো। এই সময় হরিচরণ দোকান থেকে ফিরে এলো। দালানের বাইরে তার আসার শব্দ শুনে বিনা পানি দালান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন সে রান্নাঘরে লুচি ভাজার জন্য বসেছে, হরিচরণ এসে পৌঁছালে বিনা পানি হাসি মুখে বলল, আজ তোমায় কি দেখাবো বলো তো? কৃষ্ণলাল বাবু হরিচরণকে গহনার ব্যাপারে কিছু বলেননি, কারণ সেটা তার জন্য একটু অশোভন মনে হতো। কি? ব্রেসলেট পেয়ে বিনা পানির আনন্দ আর ধরে রাখার মতো ছিল না। স্বামীকে দেখানোর জন্য সে ব্রেসলেটটা কেসে ঢুকিয়ে রান্নাঘরে এনেছিল। একটু খেলার ছলেই সে বলল, আচ্ছা, তুমি চোখটা একটু বুজে থাকো, আমি একটা তোমায় ভেলকি দেখাবো। কি শুনি তো। ঠিক আছে, তুমি চোখটা বুজে থাকো, দেখাচ্ছি। আচ্ছা, আমি পিছন ফিরছি। কি দেখাবে দেখাও। বিনা পানি কেস খুলে নিজের হাতে ব্রেসলেট পরল। তারপর হাসি মুখে বলল, এই দেখো। হরিচরণ হঠাৎ তাকে চমকে উঠল। বলল, এটা কি? এটা কি বলে দেখি? হরিচরণ নিচু হয়ে স্ত্রীর হাতে ঝুঁকে দেখল। সেও দরিদ্রের সন্তান, এমন দামি জিনিস কখনো দেখেনি। অনেকক্ষণ হা করে ব্রেসলেটের দিকে তাকিয়ে রইল সে। এটা কোথা থেকে পেলাম বলো তো? উনি দিয়েছেন নিশ্চয়ই। দেখি তো। এরপর সে ব্রেসলেটের পাথরগুলি নিজের অবিশ্বাসী চোখ দিয়ে দেখতে দেখতে তাতে হাত বুলিয়ে বলল, এগুলো হয়তো কাচ, বুঝলে। এমন কাচের আংটি আমি দেখেছি, কলকাতা থেকে হরিগাঁয়ের মেলায় বিক্রি করতে আসে। না, এর দাম বেশি নয়। বিনা পানি বিজ্ঞ জহুরির মতো মুখ গম্ভীর করে বলল, না না, কাঁচ নয়, সবই খুব দামি পাথর। তুই কি করে জানলি যে পাথর? তুই পাথর চিনিস? বিনা পানি নিজের মুখ থেকে বিজ্ঞতার বোঝা ভালো করে না নামিয়েই বলল, জ্যাঠামশাই বললেন যে। হরিচরণ ব্রেসলেটগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখতে লাগলো। তারপর বলল, তাই যদি হয়, তবুও এর দাম 300 টাকার থেকে 1 পয়সাও বেশি হবে না। তুমি কি করে বুঝলে? জ্যাঠামশাই তো বলেছিলেন পাথরগুলো খুব দামি। ওই রকমই হবে। 300 না হোক 350 হবে, না তার বেশি হবে না। আজকাল পাথরের দামই বাকি। আর পাথরই তো সব জায়গায় ছেয়ে ফেলেছে, সোনার ওতে কতটুকুই বা আছে।
বীণাপানি একথা বিশ্বাস করতে পারল না। সে জানত একজোড়া অনন্ত করতে 500 টাকার বেশি পড়ে, আর একজোড়া দামি পাথর বসানো ব্রেসলেট মাত্র 300 টাকায়। একথা তার আদৌ সম্ভব বলে মনে হলো না। রাত অনেক হয়ে যাওয়ায় বীণাপানি দ্রুত খাবার তৈরি করল। এরপর জ্যাঠামশাই ও স্বামীকে খাওয়ালো, তারপর নিজেরাও খেয়ে শুয়ে পড়ল। পরদিন ভোরে জ্যাঠামশাই নিপুকে দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। সেদিনকার বিনু, তার ছেলে অত বড় হয়ে গিয়েছে। সমস্ত সকাল তিনি নিপুর সঙ্গ ছাড়া হলেন না। দুঃখ করতে লাগলেন। বিনুমার ছেলে হয়েছে জানলে তিনি তার জন্য একটা চেন গড়িয়ে আনতেন। কলকাতায় কৃষ্ণলাল বাবুর জরুরি কাজ ছিল। দুপুরের ট্রেনে রওনা হওয়ার ইচ্ছা থাকলেও বীণাপানির চোখে জল এড়াতে না পেরে তিনি বিকেল পর্যন্ত থেকে গেলেন। সন্ধ্যার আগে হরিচরণ তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এলো। 7-8 দিন পার হয়ে গেল। বীণাপানি ব্রেসলেট জোড়া শুধু সন্ধ্যার কিছুক্ষণের জন্যই পরত। বাকি সময়ে বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, রান্নাবান্না এইসব কাজের মধ্যে ব্রেসলেট পরার সময় খুব কমই হতো। তবু ব্রেসলেট জোড়া তার কাছে যেন সবসময়ই নতুন মনে হতো। প্রদীপের মৃদু আলোতে যখন নীল, লাল, সবুজ রঙের আলো ব্রেসলেটের পাথরগুলোতে প্রতিফলিত হতো, বীণাপানি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। তার উজ্জ্বল শ্যামবর্ণ সুগঠিত হাতে ব্রেসলেটটি সত্যিই খুব সুন্দর মানিয়েছিল। হরিচরণ একদিন রাতে খেতে বসে বলল, এই বউ, তোর হাতে ব্রেসলেটটা খুব সুন্দর দেখাচ্ছে জানিস। বীণাপানির মুখ লজ্জা আর আনন্দে লাল হয়ে উঠল। প্রায় 7-8 দিন পর মাঘ মাসের মাঝামাঝি সময়ে রায়বাড়িতে একটা বড় নিমন্ত্রণ উপস্থিত হলো। বীণাপানির অনেক দিনের একটি জরিপার কাপড় তোরঙ্গের ভেতর রাখা ছিল। নিমন্ত্রণ আমন্ত্রণের সময় বীণাপানি সেই কাপড়টিই পরত। হরিচরণ যতই মুখে আস্ফালন করুক, স্ত্রীকে সুন্দর কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। খুব পুরনো হলেও বীণাপানি তার কাপড়খানাকে খুব যত্ন সহকারে ব্যবহার করত। সেই নিমন্ত্রণে যাওয়ার সময় সে কাপড়খানা বের করে পরল, আর মেয়ে মহলে দিগ্বিজয়ের লোভ সামলাতে না পেরে ব্রেসলেট জোড়াও হাতে পরে খেতে গেল। তার উদ্দেশ্য ছিল নিজেকে অন্যদের চোখে বড় দেখানো। আমাদের দেশের শিক্ষিত পুরুষদের জ্ঞান ও বিদ্যা আছে, তারা লোক সমাজে সেটাই দেখায়, কিন্তু বেচারা মেয়েদের সেই সুযোগটাও নেই। তাই তারা শুধু গহনা দেখিয়ে বড় হতে চায়। সন্ধ্যার একটু পরে বীণাপানি নিমন্ত্রণ থেকে ফিরে এলো। একাদশীর জ্যোৎস্না একটু একটু করে সমস্ত আকাশে ছড়িয়ে পড়ছিল। বাড়িতে তখন কেউ ছিল না। নিবুকে রায়বাড়ির গৃহিণী খুব স্নেহ করতেন, তাই রাতের জন্য ওকে ওখানেই তারা রেখে দিয়েছিলেন, সকালে লোক দিয়ে পাঠিয়ে দেবেন বলে। বীণাপানি ভাবল স্বামী এখনো বাড়ি ফেরেনি, তাই ততক্ষণে গা ধুয়ে কাপড়টা কেচে নিয়ে রান্না চড়িয়ে দেবে। পুকুরের ঘাটে যেতে গিয়ে সে দেখল বাগানের বেড়ার ওপাশে স্বামী বসে কিছু একটা করছে। গা হাত ধুয়ে পুকুর থেকে ওঠার সময় বীণাপানি আবার দেখল স্বামী আর বেড়ার ধারে নেই, সম্ভবত উঠে বাড়ি গিয়ে হাত পা ধুচ্ছে। বাড়ি এসে বীণাপানি দেখল দরজায় যেমন তালা দেওয়া ছিল তেমনই আছে। স্বামী বাড়িতে নেই। সে ভাবল তার স্বামী হয়তো পাড়ার কোথাও গিয়েছে। দালানের সামনে নামানো জলের ঘড়া থেকে হাত পা ধুয়ে সে রকে উঠল। কুলুঙ্গি থেকে চাবি নিয়ে ঘর খুলল, শুকনো কাপড় পরে প্রদীপ জ্বালালো। জলের ঘড়াটা বাইরে থেকে ভেতরে এনে দালানের দরজা বন্ধ করে রান্নাঘরে যাবে। ঠিক এই সময় হঠাৎ তার ব্রেসলেটের বাক্সের কথা মনে পড়ল। নিমন্ত্রণ থেকে ফিরে এসে সে ব্রেসলেটটা বাক্স সমেত দালানের ওপরেই রেখেছিল। সেটি আনতে গিয়ে দেখল
যে ব্রেসলেটের কেসটা দালানে নেই। তার মনে হলো তাহলে কি নিচে পড়ে গিয়েছে? দেখি তো। বিনাপানি আলো নিয়ে ভালো করে খুঁজে দেখল, সেখানেও নেই। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। পরক্ষণেই তার মনে হলো হয়তো স্বামী বাড়ি ফিরে এসে জিনিসটা পড়ে থাকতে দেখে সাবধানে তুলে বাক্সে রেখে দিয়েছে। নিজের তোরঙ্গের চাবি তার কাছেই ছিল। স্বামীর একটা আলাদা তোরঙ্গ ছিল, কিন্তু তার চাবি থাকতো না। সেটা খুলে দেখল, সেখানেও নেই। তারপর একের পর এক সব কুলুঙ্গি, তাক, বাক্সের ওপর নিচে, ঘরের কোণ, সব জায়গা খুঁজে দেখল, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। গরিবের সংসার, বাক্স প্যাটরাই এমনিতেই খুব বেশি নয়। যা ছিল তার কোনোটাতেই ব্রেসলেটের কেস নেই। বিনাপানি ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তাহলে কি কেউ ঘরে ঢুকে চুরি করে নিয়ে গিয়েছে? এই কথা সে ভাবতেই তার বুক কেমন আড়ষ্ট হয়ে যেতে লাগলো। চুরি হয়েছে এই কথাটায় সে মন দিল না। মনে মনে ভাবতে লাগলো, তবে কি উনি মজা করার জন্যে গয়নার বাক্সটা লুকিয়ে রেখেছে? নিশ্চয়ই তাই, নইলে আর কে নিতে পারে? সেদিন হরিচরণের বাড়ি ফিরতে বেশ দেরি হলো। কোনোদিনও সে এত রাত করে ফেরে না। যখন ফিরল তখন অনেক রাত। তার হাঁটু পর্যন্ত ধুলো কাদা লেগে। দেখে মনে হচ্ছিল অনেক দূর হেঁটে এসেছে সে। ঘরে ঢুকেই হরিচরণ বলল, উফ, আজ কি যে ঘোরাঘুরি হলো! সেই যে দুপুর 2টোর সময় 2টো নেমন্তন্ন খেয়েই বেরিয়েছিলাম, তারপর থেকে একটানা ঘুরেই চলেছি। আচ্ছা, তুমি কখন এলে? স্বামীর কথা শুনে বিনাপানি হেসে ফেলল। বলল, আহা, আমি কিছুই বুঝতে পারিনি বুঝি? একেবারে কচি খুকে নাকি আমি? তুমি বেরোতেই আমি সব বুঝে গিয়েছি। হরিচরণের মুখ হঠাৎ কাগজের মতো সাদা হয়ে গেল। একটু পরে সে কথা বলল বটে, কিন্তু সে যেন অনেক চেষ্টা করে। কি বলছিস? সত্যি বলছি, আমি তো বাড়িতে ছিলামই না। আমি তো সেই দুপুর 2টোর সময় খাজনা আদায় করতে বেরিয়ে গিয়েছিলাম। তুই কিসের কথা বলছিস? তার স্বরে বিন্দুমাত্র কৌতুকের আভাস ছিল না। স্বামীর কথা আর চোখ মুখের ভাব দেখে বিনাপানি চিন্তায় পড়ল। সেই ব্রেসলেটের বাক্সটা কোথায় গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না। সন্ধ্যার আগে নেমন্তন্ন খেয়ে এসে দালানের ওপরে রেখে গিয়েছিলাম। তারপর ঘর থেকে ফিরে এসে দেখি আর নেই। তুমি তুমি সত্যি কিছু জানো না? বলো না, বলো না, সত্যি কিছু জানো না? সত্যি কিছু জানো না তুমি? বলো না লক্ষ্মীটি, বলো না। হরিচরণ অত্যন্ত চিৎকার করে হাত পা নাড়িয়ে বলতে লাগলো, বলো কি? সে তো 1 টাকার জিনিস নয়। আর তুমি সেটাকে ফেলে অমন করে যাও কেন? যা যা, সর্বনাশ হয়ে গেল গো! তুমি ভালো করে ঘরদোর খুঁজেছো? আচ্ছা চলো দেখি, আমি একবার খুঁজে দেখি। ও সব মেয়েলি খোঁজার কাজ নয়। যাবে কোথায়? ঘরেই কোথাও পড়ে আছে। এসো দেখি। বিনাপানি দালানের মেঝেতে বসে পড়ল। একটা নতুন রকমের ভয় তার মনের মধ্যে দেখা দিল। স্বামী মিথ্যে কথা বলছে কেন? বিনাপানি কখনো স্বামীকে অবিশ্বাস করেনি। স্বামীর কথা একবারও সে অবিশ্বাস করত না, যদি সে সন্ধ্যার সময় তাকে না দেখে থাকত। বুদ্ধির দিক থেকে না হলেও তার নারী হৃদয়ের অনুভূতি শক্তি কেমন করে যেন বুঝে ফেলল স্বামী প্রতারণা করছে। তার ভয়টা অস্পষ্ট রকমের। কিসের জন্য এই ভয় তা সে বুঝতে পারল না। ব্রেসলেট তো তুচ্ছ, তার জন্য এই ভয় নয়। ও ও মিথ্যে কথা বলছে কেন? তবে কি? কথাটা সে ভাবতেও পারল না, কিন্তু মনের মধ্যে সে কথা স্পষ্টভাবে মানতে না পারলেও একটা মহা যন্ত্রণাকর অনুভূতি মনের কোনো গোপন তল থেকে যেন ঘনিয়ে উঠতে লাগলো। তার কোনো নির্দিষ্ট রূপ নেই, তা আবছায়ার মতোই অস্পষ্ট অথচ তীক্ষ্ণ ও কঠিন।
রাত্রি শেষের হিমকণার মতো ঠান্ডা তার গোপন সঞ্চার। সেই তীক্ষ্ণ শৈত্য ক্রমে ক্রমে তার হৃৎপিণ্ডে পৌঁছে সেখানকার উষ্ণ রক্তস্রোতকে যেন জমাট বাঁধিয়ে দিল। তার চোখের সামনে হরিচরণ হাঁক ডাক করে ঘর তোলপাড় করতে লাগলো। বাক্সের নিচে, সিন্দুকের নিচে, চৌকির নিচে এবং তাছাড়া যত সম্ভব অসম্ভব স্থানে খুঁজতে লাগলো। বীণাপানি চুপ করে বসে রইল। স্বামীকে কি বলবে? একবার ভাবল বলে যে, আমি তোমাকে সন্ধ্যার সময় ঘাটে যাওয়ার পথে দেখেছি, কিন্তু হে বাবা, না না, ছি ছি। সেদিন তো গেলই, পরের দিনও কেটে গেল, তবু ব্রেসলেটের কোনো খোঁজ পাওয়া গেল না। আমি থানায় গিয়ে ডায়েরি করে এসেছি, বুঝলে? যা বুঝছি এ বাড়িতে আর থাকা যাবে না। এখানে থাকা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। না, আর চলবে না। শীতের সেই ঠান্ডা রাত ধীরে ধীরে শেষ হয়ে এসেছে। ভাঙা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পড়ল। বিয়ের পর থেকে আজ পর্যন্ত যে মধুর অনুভূতি তার মনের মধ্যে চিরজাগরিত ছিল, সমস্ত দুঃখ কষ্টের মধ্যে যা তার নীরব অবলম্বন, জানালার বাইরের ওই ভোরের জ্যোৎস্নার মতো তা ধীরে ধীরে মন থেকে মিলিয়ে যাচ্ছে। সংসারের শত অনটনের মাঝেও তার মুখে যে হাসি চিরদিন ফুটে থাকত, আজ কোনো নিষ্ঠুর অপহারক তার সরল নারী হৃদয়ের সেই গোপন ঐশ্বর্য এক মুহূর্তে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আজ 10 বছর ধরে তিল তিল সঞ্চয়ের সে যে অমূল্য রত্নভাণ্ডার, গাছে গাছে পাখিরা যখন জেগে উঠে কলরব করতে লাগলো, বীণাপানি বিছানা থেকে উঠে বাইরে গেল। সমস্ত রাত না ঘুমিয়ে তার চোখ লাল হয়ে গিয়েছে। বাঁশগাছের মাথা অন্য দিনগুলোর মতো আজও ভোরের হালকা রঙে রাঙা। পুকুরের পথে কচি কচি দূর্বার ওপর শিশিরের জল আজও রামধনুর মতো রং ছড়াচ্ছে। আর শ্যাওড়ার ঝোপের ওপর সাদা ফুলগুলো অন্য দিনগুলোর মতোই আজও সবে ফুটে উঠেছে। কিন্তু এক রাতের মধ্যে পৃথিবীর চেহারা কেন তার কাছে এত বদলে গেল? সমস্ত দিন কোনোভাবে কাটল তার। বীণাপানির মুখে ব্রেসলেটের সম্বন্ধে কোনো কথাই শোনা গেল না। চুপচাপ কলের পুতুলের মতো সে সংসারের কাজগুলো একে একে সারল। রাত্রে বিছানায় শোয়ার পরও তার ঘুম আসলো না। তার সমস্ত নির্ভরতাপূর্ণ নারী হৃদয় যেন এক মুহূর্তেই ভেঙে পড়েছে। সেদিন ভোরে যখন হরিচরণ উঠল, বীণাপানি তখনও শুয়েছিল। হরিচরণ বাইরে কাজের জন্য বের হলো। যখন ফিরে এলো, দেখল নিপু রকে বসে কাঁদছে। ঘরের মধ্যে গিয়ে সে দেখল বীণাপানি এখনও বিছানায় শুয়ে আছে। স্ত্রীকে গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে সে দেখল তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্ঞান নেই তার। জ্বরের ঘোরে একেবারে অঘোর অচৈতন্য হয়ে পড়ে রয়েছে বীণাপানি। হঠাৎ অনুতাপের চাপে হরিচরণের মন তীব্র বেদনায় ভরে উঠল। দেনা ও পাওনাদারদের জ্বালায় বিব্রত হয়ে সেই দিন সন্ধ্যায় সেই গহনা চুরি করেছিল। তার আগে কয়েকদিন থেকেই স্ত্রীর ব্রেসলেটের প্রতি তার লোভ ছিল। সেদিন সন্ধ্যায় ঘরে ঢুকেই সে দেখল দালানের ওপর ব্রেসলেটের বাক্স। লোভ সামলাতে না পেরে সেই ব্রেসলেট চুরি করে রামনারায়ণপুরের এক মারোয়ারির দোকানে বিক্রি করে দিল মাত্র 700 টাকায়। ভেবেছিল পরে হয়তো একদিন সব প্রকাশ করবে। বউ, ও বউ। বীণাপানি চোখ মেলে তাকালো। চোখ জবা ফুলের মতো লাল। হরিচরণ পাগলের মতো রামহরি ডাক্তারের বাড়ি ছুটল। ডাক্তার এসে বললেন, জ্বরটা খুব বেশি হয়েছে,
তবে ভয়ের কিছু নেই, আপনি শিশিটা পাঠিয়ে দেবেন, আমি ওষুধ দিয়ে দেবো, কেমন? কিন্তু সেই দিনই বিকেল থেকে বীণাপানির অবস্থা খুব খারাপ হয়ে উঠল। শেষ বেলায় সে ছটফট করতে লাগলো। সন্ধ্যার পর থেকেই জ্বরের ঘুরে প্রলাপ বকতে লাগলো। ওগো ওগো, আমায় আমায় তুমি বললে না কেন? বললে না কেন? মুক্তোর মালা ছড়াটা আমি আমি তোমাকে পরিয়ে দিতাম, পরিয়ে দিতাম, পরিয়ে দিতাম। আমি তো রাখতে চাইনি, আমি তো রাখতে চাইনি, আমি আমি চাইনি, আমি রাখতে চাইনি, চাইনি। দেখুন, যা বুঝলাম আজকের রাতটা আর টিকবে কিনা সন্দেহ আছে। 10-12 বছর পরের কথা। নিপু এখন বড় হয়েছে, সে যথেষ্ট ভালো ছেলেই হয়ে উঠেছে। এবার সে আইএ পরীক্ষা দেবে। হরিচরণের দ্বিতীয় স্ত্রী মেঘলতা তাকে নিজের ছেলের মতোই যত্ন করে। এ পক্ষে হরিচরণের আরও 2 ছেলে মেয়ে হয়েছে। গ্রামে সে একটি ছোট মুদিখানার দোকান করেছে। এখন তার সংসার মোটামুটি ভালোই চলছে। শীতের সন্ধ্যায় চুপচাপ বসে তামাক টানতে টানতে অনেক সময় তার বীণাপানির কথা মনে পড়ে। অনেকদিন আগে রান্নাবাড়ির উঠোনে বীণাপানি একটি ডালিমের চারা পুঁতেছিল। শীতকালে যখন গাছে রাঙা রাঙা ফলের ভারে ডালগুলো ঝুঁকে পড়ে, তখন ভাত খেতে খেতে সেই দিকে চেয়ে হঠাৎ হরিচরণের গলার মধ্যে ভাত আটকে বিষম লেগে যায়। তার ছোট মেয়ে পুটি তখন বলে, ও মা, তুমি তরকারিতে এত ঝাল দাও কেন বলো তো? দেখো তো ঝালের কারণে কেমন বাবার চোখ দিয়ে জল গড়াচ্ছে। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্মতি। গল্প পাঠে ছিল নিবেদিতা। গল্পের বিভিন্ন চরিত্রে সুব্রত, শ্রীরূপা, অনিন্দিতা, শতদ্রু এবং আমি। গল্পটি শেষ অবধি শোনার জন্য রাহস্যিকের পক্ষ থেকে ধন্যবাদ, এবং গল্পটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন আপনার চেনা পরিচিতদের মাঝে, এবং আমাদের ভুল ত্রুটিগুলো লিখবেন কমেন্ট বক্সে। আমরা আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। ততদিনের জন্য বাংলা শুনুন, বাংলা পড়ুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহস্যিক।